বি র্যাঙ্কার। আই এম ইয়ার বায়োলজি টিচার দেবস্মিতা। আজকে আমরা অলরেডি এর আগের ক্লাসে আমরা সেল দ্য ইউনিট অফ লাইফের কিছু পার্ট পড়েছি, যেখানে প্রোক্যারিওটিক সেলের যে স্ট্রাকচারটা সেটা আমরা ডিটেলসে স্টাডি করেছি। তো আজকে আমার যে ভিডিওটা সেটা ইউক্যারিওটিক সেলের বেশ কিছু পার্ট নিয়ে, যেমন আমরা যদি আমাদের কন্টেন্টটা দেখি, আজকের কন্টেন্ট সেটা হচ্ছে আউটার এনভেলপ, যেখানে আমরা প্লাজমা মেমব্রেনটাকে খুব ভালো করে স্টাডি করছি, আর তার সঙ্গে করব সেল ওয়াল। এই দুটো টপিকই আজকে আমাদের কন্টেন্ট। তো তার আগে মানে ক্লাসটা শুরু করার আগে বেশ কিছু জিনিস আমি তোদেরকে বলে দিই। যারা নিট 2026-এ নিট দেওয়ার কথা ভাবছিস বা অলরেডি হয়তো অনেকে শুরুও করে দিয়েছিস পড়াশোনা, তো অনেকেই রয়েছিস যাদের উদ্দেশ্যে আমার বলার যে এখনও সিলেবাস নিয়ে কিছু কিছু কোশ্চেন মার্ক তোদের মাথায় হয়তো থেকে থাকতে পারে, যে কোন কোন পার্ট রিডিউস করেছে খুব ভালোভাবে বুঝে উঠতে পারছি না, বা আরেকবার একটু যদি এরকম অবভিয়াসলি অনেক ভিডিও তোরা পেয়ে যাবি, বাট তাও আমাদের থেকে আমি অন্তত একবার বায়োলজি সিলেবাসের যে পুরো টপিকগুলো রয়েছে, কোন কোন পার্টগুলো মানে আছে আর কি সিলেবাসের মধ্যে, কোন কোন পার্টগুলো রিডিউস করে দিয়েছে, সেগুলো নিয়ে একটা ভিডিও অলরেডি আমি করে দেব। আর যেটা বলার সেটা হচ্ছে নিটের যে এক্সাম সেটা শুধুমাত্র যে এনসিইআরটি পড়লাম, এনটিএ তো একটা সিলেবাস বলে দিয়েছে, তার উপর বেস করে এনসিইআরটিটাকে খুব ভালো করে পড়ে নিলাম, শুধুমাত্র মুখস্থ করে নিলাম, তার বেসিসে এক্সাম দিতে যাচ্ছি, তারপরে দেখতে পাচ্ছি কিছু কনসেপচুয়াল কোশ্চেন হয়তো ঠিক বুঝে উঠতে পারছি না বা গুলিয়ে যাচ্ছে কোথাও না কোথাও। তার মানে একটাই জিনিস কিন্তু তোদের বুঝতে হবে বা তোদের ধরে নিতে হবে যে তোদের কোথাও না কোথাও কনসেপ্টে ক্লিয়ার হয়নি। কারণ আমাদের এইরকম পরিস্থিতি ঠিক তখনই হয়। দেখ আমাদের এক্সাম হলে কীরকম পরিস্থিতি হয় বেসিক্যালি, বা এক্সাম হল আমি পরের কথা বলছি, আমরা যে কোনো একটা চ্যাপ্টার পড়লাম, তারপরে আমরা কোশ্চেন করতে গেলে আমাদের কীরকম পরিস্থিতি হতে পারে। একটা হলো যে আমি কিছুই পারলাম না, তারপরে হলো যে হ্যাঁ মানে চারটে অপশান রয়েছে, তার মধ্যে দুটো অপশান বুঝতে পারছি যে হবে না, দুটো অপশানের মধ্যে কনফিউশন রয়েছে। আবার দেখা যাচ্ছে যে কিছু কোশ্চেনে কিছু মানে সবগুলো স্টেটমেন্টালের মধ্যে কনফিউশন রয়েছে, এটা ঠিক বা ভুল মনে পড়ছে না। এইরকম সিচুয়েশনগুলো কখন হয়, যখন মোটামুটি ভালোভাবে এনসিইআরটি পড়েছি, মুখস্থ তো করেছি, বাট আমার পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হয়নি, তখন কিন্তু এই প্রবলেমগুলো হয়ে থাকে। তার জন্য বলছি এনসিইআরটি তো অবভিয়াসলি আমরা পড়াবো, তার আগে কনসেপ্টগুলোকে খুব ভালো করে ক্লিয়ার করো। অ্যান্ড যদি তোমাদের মনে হয় যে কনসেপ্ট ক্লিয়ারের সঙ্গে নিজে একবার এনসিইআরটি পড়বো, তাহলে পড়ো, কোনো অসুবিধা নেই। বাট আমরা কিন্তু একসঙ্গে মিলে আরও একবার প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে একসঙ্গে এনসিইআরটি রিড করবো, অ্যান্ড প্রত্যেকটা লাইনের মিনিংও বলে দেবো। আর এখানে এক্সামের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের কোশ্চেন্স প্যাটার্ন, যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি যে পড়ছি, যে তার কনসেপ্টটা ক্লিয়ার করছি, তো সেই চ্যাপ্টারগুলো থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে, বা একটা চ্যাপ্টার থেকে কটা কোশ্চেন আসতে পারে, তাই না? তো সেগুলো তো আমাদেরকে বুঝতে হবে, কারণ আমরা শুধুমাত্র পড়েই যাচ্ছি কোনো ধরনের মানে কোশ্চেন কীরকম আসে, কোন লাইনগুলোকে বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বো, কোন লাইনগুলোকে খুব ভালো করে পড়তে হবে, কোন লাইনের ডিটেলস আর একটু পড়লে মনে হয় খুব ভালো হয়, কোনগুলো স্টেটমেন্টাল কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু জানাটা খুব দরকার। এগুলো যদি না বুঝি, তাহলে যতই ভালো করে আমরা এনসিইআরটি পড়ি না কেন, 10টার মধ্যে কিন্তু 10টা কোশ্চেন করতে আমরা পারবো না, হয়তো 5টা করতে পারলাম, 5টা কোশ্চেনে কিন্তু খুব প্রবলেম এসে যাবে। তার জন্য আগে কোশ্চেন প্যাটার্ন বোঝো, লাইনের মিনিং বোঝো, কনসেপ্ট ক্লিয়ার করো, তারপরে বলতে পারবে যে হ্যাঁ আই এম প্রিপেয়ার ফর দ্য নিট 2026 এক্সাম। ওকে, চলো তাহলে আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। প্রথমেই বলে দিলাম যে আমাদের কন্টেন্টের মধ্যে আমরা আজকে জাস্ট মানে আমাদের ক্লাসের মধ্যে আমরা আজকে জাস্ট প্লাজমা মেমব্রেন অ্যান্ড সেল ওয়ালটা নিয়ে পড়বো। ওকে, সো ফার্স্ট হেডিং করো প্লাজমা মেমব্রেন। যখন আমরা লাইফ ফরমেশনের মেকানিজমটা দেখব, তো প্রথমে বলা হয় যে এনভায়রনমেন্টে কিছু ইনঅর্গ্যানিক মলিকিউল প্রেজেন্ট ছিল। কি প্রেজেন্ট ছিল? ইনঅর্গ্যানিক মলিকিউলস, যেগুলো পরে কনভার্ট হয়ে
কিছু অর্গানিক মলিকিউল তৈরি করবে। ওকে, যার মধ্যে কিছু কমপ্লেক্সিটি তৈরি হবে। এই অর্গানিক মলিকিউল আরো কমপ্লেক্স হয়ে কিছু লিভিং অর্গানিজম বা কিছু লিভিং মলিকিউল হিসেবে কাজ করবে, যেগুলোকে বেসিক্যালি আমরা কি বলি, বায়োমলিকিউলস। ওকে, অ্যান্ড দেন এই বায়োমলিকিউলসগুলো একটা মেমব্রেনের থ্রু দিয়ে এনক্লোজড হয়ে একটা সেলের স্ট্রাকচার তৈরি করবে। তার মানে প্রত্যেকটা সেলের কাছে একটা আউটার মেমব্রেন প্রেজেন্ট থাকে, আর সেই মেমব্রেনটা কিন্তু প্রত্যেকটা সেলের ক্ষেত্রে কমন একটা স্ট্রাকচার। এমন কোনো সেল নেই যেখানে তুমি বলবে যে না, এই সেলের ক্ষেত্রে তো কোনো সেল মেমব্রেন নেই, কোনো আউটার কোনো লেয়ার নেই। মনে রাখবে, যত বায়োমলিকিউলস মানে আমরা কি জানি, এমন কিছু মলিকিউলস যেগুলো বেসিক্যালি লিভিং অর্গানিজম ফর্মেশনের জন্য রেসপন্সিবল। তো সেই মলিকিউলগুলো যখন একটা মেমব্রেনের থ্রু দিয়ে এনক্লোজড হয়, মেমব্রেন বন্ড স্ট্রাকচার তৈরি করে, সেটাই কিন্তু সেল। তার মানে এখান থেকে আমরা একটা লাইন লিখতে পারি যে অল প্রোক্যারিওটিক সেল অ্যান্ড ইউক্যারিওটিক সেল, prokaryotic and eukaryotic cell have one common structure, আর এই যে কমন স্ট্রাকচারটার নামই হচ্ছে প্লাজমা মেমব্রেন। কমন স্ট্রাকচারটার নাম কি? প্লাজমা মেমব্রেন, আর এটাকে আমরা সেল মেমব্রেনও বলতে পারি। প্লাজমা মেমব্রেন और সেল মেমব্রেন। তো ফার্স্ট এই প্লাজমা মেমব্রেনের কেমিক্যাল স্টাডি করা হয়েছিল অন আরবিসি। আরবিসির যে স্ট্রাকচার রয়েছে, তার যে আউটার মেমব্রেন মানে যে প্লাজমা মেমব্রেনটা রয়েছে, সেটার উপর ফার্স্ট কেমিক্যাল স্টাডি করা হয়েছিল। ওকে, অ্যান্ড এখানে মানে বেসিক্যালি এই এক্সপেরিমেন্টের পর এখানে আমরা কিছু কম্পোনেন্ট দেখে নেব প্লাজমা মেমব্রেনের। কম্পোনেন্ট, প্লাজমা মেমব্রেনের মধ্যে কোন কোন মলিকিউল প্রেজেন্ট রয়েছে। তিনটে টাইপের কম্পোনেন্ট সাধারণত প্লাজমা মেমব্রেনের মধ্যে আমরা পেয়ে থাকি। ওয়ান ইজ লিপিড মলিকিউল, সেকেন্ড ইজ দ্য প্রোটিন, অ্যান্ড থার্ড কার্বোহাইড্রেট। তো প্রত্যেকটা মলিকিউল কিভাবে একটা প্লাজমা মেমব্রেনের মধ্যে অ্যারেঞ্জ থাকছে, সেগুলো অ্যারেঞ্জ থেকে প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচারটাকে কিভাবে তৈরি করছে, সেটা সেলের জন্য কিভাবে হেল্পফুল, বা প্লাজমা মেমব্রেনের ফাংশন কি, সেগুলো একটু আমরা দেখব। তো এই যে প্লাজমা মেমব্রেনের মধ্যে লিপিড থাকছে, তো কি টাইপের লিপিড সব থেকে বেশি প্রেজেন্ট থাকে? ফসফোলিপিড। কি টাইপের লিপিড প্রেজেন্ট থাকবে? ফসফোলিপিডের একটা স্ট্রাকচার প্রেজেন্ট থাকবে। ফসফোলিপিডের স্ট্রাকচার প্রেজেন্ট থাকবে। এই যে ফসফোলিপিড একটা প্লাজমা মেমব্রেনের মধ্যে কিভাবে অ্যারেঞ্জ থাকে? বাই লেয়ারে অ্যারেঞ্জ থাকে। তো ফসফোলিপিডের একটা মলিকিউলের হচ্ছে এটা একটা ডায়াগ্রাম। এর দুটো পার্ট, এটাকে আমরা হেড বলবো, অ্যান্ড দিস দ্য টেল পার্ট অফ ফসফোলিপিড মলিকিউল। ফসফোলিপিড মলিকিউলের নেচার অ্যামফিফ্যাটিক ইন নেচার। ওকে, তার মানে কি? অ্যামফিফ্যাটিকের নেচার কি? এমন একটা মলিকিউল যে দুটো নেচারে কাজ করবে। যেমন এই ফসফোলিপিডের যে হেড পার্টটা রয়েছে না, হেড পার্টটা কিন্তু হাইড্রোফিলিক ইন নেচার, অ্যান্ড যে টেল পার্টটা রয়েছে, দিস দ্য হাইড্রোফোবিক ইন নেচার। তো হেড যে পার্টটা রয়েছে হাইড্রোফিলিক মানে আমরা কি জানি? ওয়াটার লাভার অর ওয়াটার সলিউবেল, অ্যান্ড হাইড্রোফোবিক মিনস ওয়াটার ইনসলিউবেল। মনে রাখবে, ফসফোলিপিডের এই যে টেল স্ট্রাকচারটা রয়েছে, এটা বেসিক্যালি একটা স্যাচুরেটেড হাইড্রোকার্বনের স্ট্রাকচার। যেহেতু এর মধ্যে স্যাচুরেটেড হাইড্রোকার্বন প্রেজেন্ট থাকে,
তো এই যে ফসফোলিপিডের যে বাইলেয়ারে যে অ্যারেঞ্জমেন্ট প্লাজমা মেমব্রেনের ক্ষেত্রে সেটা বেসিক্যালি একটা সেলকে প্রোটেক্ট করে অ্যাকোয়াস মিডিয়াম থেকে। তো প্রোটেক্ট দ্য সেল ফ্রম দ্য অ্যাকোয়াস মিডিয়াম। ওকে, বোঝা গেছে? নেক্সট আমরা যাচ্ছি প্রোটিন পার্টে। আরেকটা জিনিস একটু মনে রাখবে, শুধু যে ফসফোলিপিডের স্ট্রাকচার বাইলেয়ারে অ্যারেঞ্জ থাকে সেটা নয়, এখানে আরেকটা টাইপের লিপিড প্রেজেন্ট থাকে, মানে লিপিড কম্পোনেন্ট যেটা, সেটা হচ্ছে কোলেস্টেরল। সেটা খুব কম অ্যামাউন্টে একটা মানে প্লাজমা মেমব্রেনের মধ্যে প্রেজেন্ট থাকে। এই কোলেস্টেরলটা কোথায় প্রেজেন্ট থাকে? between the molecule of phospholipid. ওকে, নেক্সট আমরা যাচ্ছি প্রোটিন। সাধারণত প্রোটিন 2 টাইপস। ওকে, তাদের লোকেশন হিসেবে তারা কোথায় প্রেজেন্ট রয়েছে। ওয়ান ইজ দ্য পেরিফেরাল প্রোটিন অ্যান্ড সেকেন্ড ইজ ইন্টিগ্রাল প্রোটিন। পেরিফেরাল প্রোটিনটা প্লাজমা মেমব্রেনের সারফেসে প্রেজেন্ট থাকে। সো আমরা লিখতে পারি লাই অন সারফেস অফ প্লাজমা মেমব্রেন। And integral প্রোটিনটা totally or partially embedded into plasma membrane. Okay, next part is the carbohydrate. Next molecule is the carbohydrate. ফার্স্ট যখন বেসিক্যালি বলা হয় যে আরবিসি স্ট্রাকচারটা নিয়ে যখন মানে তার কেমিক্যাল স্ট্রাকচারটা স্টাডি করা হয়েছিল তার প্লাজমা মেমব্রেনটা, তখন প্রথমেই প্লাজমা মেমব্রেনের মধ্যে দুটো কম্পোনেন্ট পাওয়া যায়, একটা হচ্ছে লিপিড অ্যান্ড সেকেন্ড ইজ দ্য প্রোটিন। অ্যান্ড তারপরে আরও আস্তে আস্তে যত মাইক্রোস্কোপ ইভলভ করা শুরু করলো, আরও নতুন নতুন মাইক্রোস্কোপ তৈরি হওয়া শুরু করলো, তখন দেখা যাচ্ছে যে প্লাজমা মেমব্রেনের মধ্যে কার্বোহাইড্রেটের কিছু স্ট্রাকচার থাকে যেগুলো নর্মালি কিভাবে অ্যারেঞ্জ থাকে, আইদার সেগুলো মানে যে সুগার মোয়েটিসগুলো প্রেজেন্ট থাকে বা যে সুগার মলিকিউলগুলো প্রেজেন্ট থাকে সেগুলো বেসিক্যালি বলা হয় আইদার প্রোটিনের সঙ্গে অ্যাটাচ থাকে আর নয় লিপিডের সঙ্গে অ্যাটাচ থাকবে। তো কার সঙ্গে কিভাবে অ্যাটাচ থাকবে তার উপর ডিপেন্ড করে কার্বোহাইড্রেট বেসিক্যালি দুটো টাইপের হয়। ওয়ান ইজ গ্লাইকোপ্রোটিন, মানে যদি গ্লুকোজ যে মলিকিউলগুলো বা সুগার মলিকিউল যদি প্রোটিনের সঙ্গে অ্যাটাচ থাকে সেটাকে বলা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। অ্যান্ড যদি সেটা লিপিডের সঙ্গে অ্যাটাচ থাকে, ওকে, তখন সেটাকে বলা হবে গ্লাইকোলিপিড। যদি গ্লুকোজ মলিকিউলটা লিপিডের সঙ্গে অ্যাটাচ থাকে, ইট মিনস ফসফোলিপিডের সঙ্গে, দেন স্ট্রাকচারটাকে বলা হবে গ্লাইকোলিপিড। তো এই যে কম্পোনেন্টগুলো আমরা দেখলাম, এই যে রেশিও অফ কম্পোনেন্ট, রেশিও অফ প্রোটিন অ্যান্ড লিপিড, এটা কিন্তু ভ্যারিজ দ্য সেল টু সেল, কোন জায়গায় প্রেজেন্ট রয়েছে, সেলটার ফাংশন কি। আগের দিন যখন আমরা ক্লাস করেছিলাম তখন কিন্তু একটা কথা বলে দিয়েছিলাম যে সেলের স্ট্রাকচার, সেলের শেপ, সেটা কিন্তু ফাংশনের উপর ডিপেন্ড করবে। কখনো একটা ফাংশন তার স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে না, একটা স্ট্রাকচার ডিপেন্ড করে সে কোথায় প্রেজেন্ট রয়েছে, তার কাজটা কি। তার মানে এখানে যে কম্পোনেন্টগুলো প্রেজেন্ট রয়েছে একটা মানে প্লাজমা মেমব্রেনের মধ্যে কত পার্সেন্টেজ লিপিড থাকবে, কত পার্সেন্টেজ প্রোটিন থাকবে বা কত পার্সেন্টেজ কার্বোহাইড্রেট প্রেজেন্ট থাকবে, সেটা কিন্তু সেল টু সেল ভ্যারি করে। প্রত্যেকটা সেলের প্লাজমা মেমব্রেনের ক্ষেত্রে যে সেম রেশিওতে প্রেজেন্ট থাকবে সেটা কিন্তু নয়। তো আমরা একটা ছোট্ট এক্সাম্পল দেখে নিই যে আরবিসির ক্ষেত্রে প্রোটিন প্রেজেন্ট থাকে, প্লাজমা মেমব্রেনে প্রোটিন প্রেজেন্ট থাকে 52% অ্যান্ড লিপিড প্রেজেন্ট থাকে 40%।
ক্লিয়ার? সো নেক্সট আমরা প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচার দেখব। প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচার দেখার আগে আমরা যে স্ট্রাকচারটা ড্র করব সেটা মানে বেসিক্যালি ফ্লুইড মোজাইক মডেলের হবে। এই যে প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচার নিয়ে প্রচুর সায়েন্টিস্ট প্রচুর ধরনের মতামত প্রকাশ করেছিলেন, বক্তব্য পেশ করেছিলেন, বাট তার মধ্যে যেটা মোস্ট অ্যাকসেপ্টেবল দ্যাটস দ্য ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল কারা প্রপোজ করেছিলেন? সিঙ্গার, প্রপোজড বাই সিঙ্গার অ্যান্ড নিকোলসন। কত সালে বা কোন ডেটে, মানে কোন ডেট বলবো না, কোন সালে, সেটা হচ্ছে 1972-তে সিঙ্গার অ্যান্ড নিকোলসন প্রপোজ দ্য ফ্লুইড মোজাইক মডেল অন দ্য প্লাজমা মেমব্রেন। তো অ্যাকর্ডিং টু ফ্লুইড মোজাইক মডেল আর প্লাজমা মেমব্রেনের যে এতগুলো কম্পোনেন্ট বললাম তারা কিভাবে অ্যারেঞ্জ থাকছে, বাইলেয়ার কিভাবে অ্যারেঞ্জ থাকছে মানে ফসফোলিপিডে, সেই জিনিসগুলো একবার একটু দেখে নিই। চলো ফার্স্ট আমরা ডায়াগ্রামটা ড্র করি। ওকে, বাইলেয়ার তার মানে দুটো লেয়ারে ফসফোলিপিড এইভাবে প্রেজেন্ট থাকবে। and these are the integral protein যেটা টোটালি আর পার্শিয়ালি প্লাজমা মেমব্রেনের মধ্যে দেখো মানে গেঁথে রয়েছে। বারিড মিন্স হচ্ছে গেঁথে থাকা। আর কিছু স্ট্রাকচার এরকম ভাবে সারফেস অফ প্লাজমা মেমব্রেনে প্রেজেন্ট থাকবে। অ্যান্ড এর সঙ্গে অ্যাটাচ থাকবে কিছু সুগার মোইটিস বা সুগার মলিকিউল। চলো মার্ক করা যাক। দিস আর দ্য বাইলেয়ার অফ ফসফোলিপিড। এখানে এই যে মলিকিউলগুলো ফসফোলিপিড মলিকিউল অ্যারেঞ্জ রয়েছে, সেখানে আমরা বলতে পারি যে হেড প্রেজেন্ট টুয়ার্ডস দ্য outer side of plasma membrane, okay, and tail part present towards the inner side inside of plasma membrane. সো এখান থেকে তোমরা বুঝতে পারছো এই যে রিজিয়নটা আমি মার্ক করলাম, এই যে রিজিয়নটা, যেহেতু এখানে শুধুমাত্র টেল প্রেজেন্ট রয়েছে, তার মানে টেল যদি হাইড্রোফোবিক ইন নেচার হয়, অবভিয়াসলি প্লাজমা মেমব্রেনের এই পার্টটা পুরোটাই হাইড্রোফোবিক ইন রিজিয়ন। এখানে কোনো ধরনের বা মেমব্রেনের থ্রু দিয়ে কোনো একটা মলিকিউল সেলের ভেতর থেকে বাইরে আসতে পারবে না বা ভেতর থেকে এন্টার করতে পারবে না, মানে বাইরে থেকে ভেতরে বা ভেতর থেকে বাইরে আসতে পারবে না, যদি সেই মলিকিউলটা ওয়াটার সলিউবেল মলিকিউল হয়। কারণ পুরো মিডিলের পার্টটাই কিন্তু হাইড্রোফোবিক ইন নেচার, ওয়াটার ইনসলিউবেল। তার মানে উইথাউট এনি ক্যারিয়ার কোনো ওয়াটার সলিউবেল মলিকিউল আউটার টু ইনার সাইডে যেতে পারবে না, ইনসাইড টু আউটসাইডে মুভ করতে পারবে না। তার জন্য এখানে এই যে প্রোটিনটা প্রেজেন্ট রয়েছে এটাকে কি বলা হয়? ইন্টিগ্রাল প্রোটিন। এই ইন্টিগ্রাল প্রোটিনের কাজটা হচ্ছে অ্যাক্ট অ্যাজ টানেল মেমব্রেন, অ্যাক্ট অ্যাজ টানেল প্রোটিন, ওকে। আর এটাকে ক্যারিয়ার মলিকিউলও বলা হয়, ক্যারিয়ার মলিকিউলও আমরা বলতে পারি। কেন বলবো? যেহেতু পুরো মিটের পার্টটা মানে একটা প্লাজমা মেমব্রেনের মিট পার্টটা হাইড্রোফোবিক, তো অবভিয়াসলি ওয়াটার সলিউবল মলিকিউল তো পাস হবে না, তার জন্য ক্যারিয়ার দরকার। তো ইন্টিগ্রাল প্রোটিন ওই ওয়াটার মলিকিউলগুলোকে আউটার টু ইনার অর ইনার টু আউটার যে ট্রান্সফার করার জন্য রেসপন্সিবল। অ্যান্ড যেগুলো সারফেসে প্রেজেন্ট রয়েছে সেগুলোকে বলা হয় পেরিফেরাল প্রোটিন। পেরিফেরাল প্রোটিন স্ট্রাকচার, ওকে। অ্যান্ড নেক্সট দিস স্ট্রাকচার যে সুগার মলিকিউলসগুলো বেসিক্যালি ফসফোলিপিডের সঙ্গে অ্যাটাচড রয়েছে
সেগুলোকে বলা হয় গ্লাইকোলিপিড স্ট্রাকচার, অ্যান্ড দিস স্ট্রাকচার ইজ নোন অ্যাজ গ্লাইকোপ্রোটিন। বোঝা গেছে? ওকে, নেক্সট আমরা যাচ্ছি যে ফ্লুইড মোজাইক মডেলের কিছু নেচার রয়েছে অ্যাকর্ডিং টু সিঙ্গার অ্যান্ড নিকোলসন। আচ্ছা, ফিচার্স বলে একটু হেডিং করি, ফিচার্স। এদের কিছু ফিচার্স রয়েছে, যেমন বলছে যে এই প্লাজমা মেমব্রেনের যে ফ্লুইড মোজাইক মডেলের যে নেচারটা, সাধারণত প্লাজমা মেমব্রেন কোয়াশি ফ্লুইড ইন নেচার হয়, কোয়াশি ফ্লুইড ইন নেচার। ওকে, যেহেতু কোয়াশি ফ্লুইড ইন নেচার, তার জন্য ফসফোলিপিড মলিকিউলের কিছু মুভমেন্ট আমরা দেখতে পাবো, কিরকম? দুটো টাইপের মুভমেন্ট বেসিক্যালি এখানে দেখা যায়। ওয়ান ইজ ট্রানজিশনাল মুভমেন্ট, and second is flip-flop movement. Transitional movement means, দেখো মলিকিউল তো বেসিক্যালি দুটো লেয়ারে প্রেজেন্ট রয়েছে, সেগুলো তো দুটো লেয়ারে প্রেজেন্ট রয়েছে। তো প্রত্যেকটা লেয়ারের, সাপোজ ধরো এই লেয়ারের যে মলিকিউলটা রয়েছে, এই লেয়ারেরই কোনো মলিকিউলের সঙ্গে তার নিজের যে লোকেশনটা সেটা চেঞ্জ করছে, মানে সেম লোকেশনে নিজেদের পজিশন চেঞ্জ করছে, সেম লেয়ারে যখন তাদের নিজেদের পজিশন চেঞ্জ করছে, সেটাকে বলা হয় ট্রানজিশনাল মুভমেন্ট। অ্যান্ড ফ্লিপ ফ্লপ মুভমেন্ট মিনস হচ্ছে চেঞ্জ দেয়ার লোকেশন বিটুইন দ্য টু লেয়ার। এই লেয়ারের কোনো একটা মলিকিউলের সঙ্গে, ফসফোলিপিডের সঙ্গে এই লেয়ারের কোনো একটা মলিকিউলের যে লোকেশন ওয়াইজ চেঞ্জ বা মলিকিউল ওয়াইজ চেঞ্জ, সেটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। নেক্সট, প্লাজমা মেমব্রেনের ফাংশনটা কি, প্লাজমা মেমব্রেনের কাজটা কি, সেটা একবার দেখে নেওয়া যাক। ফাংশন অফ প্লাজমা মেমব্রেন। দেখো, প্লাজমা মেমব্রেন যেহেতু ফ্লুইড ইন নেচার হয়, তার জন্য এরা বেসিক্যালি কি করতে পারে? সেল গ্রোথে হেল্প করবে, সেল ডিভিশনে হেল্প করবে, সেল ডিভিশন, ওকে, ফরমেশন অফ ইন্টারসেলুলার জাংশন। ওকে, পরে দেখছি আমরা, এরপরেই দেখবো ইন্টারসেলুলার জাংশনের মধ্যে কি কি জাংশন তৈরি হয়। এন্ডোসাইটোসিস। ওকে, তাহলে ফাংশন অফ প্লাজমা মেমব্রেনের মধ্যে প্লাজমা মেমব্রেন কি কি কাজ করতে পারে? সেল গ্রোথে হেল্প করবে, সেল ডিভিশন করাবে, ইন্ট্রাসেলুলার কিছু জাংশন তৈরি, মানে ইন্টারসেলুলার কিছু জাংশন তৈরি করবে, অ্যান্ড হেল্প ইন এন্ডোসাইটোসিস প্রসেস। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা প্লাজমা মেমব্রেন হচ্ছে ট্রান্সপোর্টেশন। প্লাজমা মেমব্রেন ট্রান্সপোর্টেশনে হেল্প করবে। অ্যান্ড কি কি টাইপের ট্রান্সপোর্টেশন হয় বা ট্রান্সপোর্ট কত টাইপের হয়, সেগুলো আমরা পরে দেখছি। তার আগে একটু দেখে নিই যে ইন্ট্রাসেলুলার জাংশন কত ধরনের হয়। ইন্টারসেলুলার জাংশন, ইন্টারসেলুলার জাংশন ইজ দ্য মডিফাইড স্ট্রাকচার অফ প্লাজমা মেমব্রেন। একটা প্লাজমা মেমব্রেন, তার মানে একটা সেল আরেকটা সেলের প্লাজমা মেমব্রেনের সঙ্গে কিভাবে অ্যাটাচড হয়েছে, তার জন্য কিরকম স্ট্রাকচারের ফরমেশন হয়েছে, তার এক্সাম্পলগুলোই হবে ইন্টারসেলুলার জাংশনের মধ্যে। ফার্স্ট, টাইট জাংশন। টাইট জাংশন বেসিক্যালি আমরা কোথায় দেখতে পাই? ব্রেন সেলের মধ্যে দেখতে পাবো। দেন বলা যায় যে এন্ডোথেলিয়াল স্ট্রাকচার অফ ক্যাপিলারিস, কিছু ক্যাপিলারির মধ্যে আমরা দেখতে পাবো। সো টাইট জাংশন বেসিক্যালি কি? টাইট জাংশন বলছে দুটো প্লাজমা মেমব্রেন যখন মানে সিল প্যাক হয়ে থাকে, একদম টাইটলি অ্যাটাচ থাকে একটা আরেকটার সঙ্গে, তো সেই জাংশনগুলোকে বেসিক্যালি বলা হয় টাইট জাংশন।
ওকে, সেকেন্ড আমরা কি দেখব? সেকেন্ড ইজ দ্য গ্যাপ জাংশন। গ্যাপ জাংশন, গ্যাপ জাংশন মিন্স দুটো লেয়ারের মাঝখানে কিছুটা গ্যাপ রয়েছে অ্যান্ড দুটো লেয়ারের যে সাইটোপ্লাজমিক কানেকশনটা হবে সেটা একটা টানেল প্রোটিনের থ্রু দিয়ে হয়, টানেল প্রোটিনের থ্রু দিয়ে হবে। এই গ্যাপ জাংশনটা আমরা কোথায় দেখতে পাবো? হার্ট মাসেলসে দেখতে পাবো। অ্যান্ড লাস্ট ইজ দ্য প্লাজমোডেসমাটা। প্লাজমোডেসমাটা বেসিক্যালি মানে প্লাজমা মেমব্রেন টু প্লাজমা মেমব্রেন কানেকশন বা সাইটোপ্লাজম টু সাইটোপ্লাজম কানেকশন ফর দেয়ার নেবারিং সেল, দুটো নেবারিং সেলের মধ্যে সাইটোপ্লাজমিক যে কানেকশনটা সেটা প্লাজমোডেসমাটা বলা হয় সেই জাংশনটাকে। মনে রাখবে যে টাইট জাংশন অ্যান্ড গ্যাপ জাংশন এগুলো আমরা অ্যানিম্যালের ক্ষেত্রে দেখতে পাই, অ্যানিম্যালের ক্ষেত্রে দেখতে পাবো, আর প্লাজমোডেসমাটা প্ল্যান্টের ক্ষেত্রে দেখতে পাবো। প্লাজমোডেসমাটা মিন্স connection between cytoplasm to cytoplasm of their neighboring cell. Okay, next function is plasma membrane help in transportation. তো ট্রান্সপোর্ট বেসিক্যালি কত টাইপের হবে? ওয়েট, চলো কি বললাম যে হেল্প ইন ট্রান্সপোর্টেশন। তাহলে ট্রান্সপোর্ট কত ধরনের হয়, কি কি টাইপের ট্রান্সপোর্ট আমরা দেখতে পাবো প্লাজমা মেমব্রেনের মধ্যে? প্লাজমা মেমব্রেন বেসিক্যালি সিলেক্টিভলি পারমিয়েবল ফর দ্য মলিকিউলস, আর যেটাকে আমরা সেমি পারমিয়েবল ও বলতে পারি। তো ট্রান্সপোর্ট বেসিক্যালি দুটো টাইপের দেখব। ওয়ান ইজ এনার্জি ডিপেন্ডেন্ট, কোনো একটা ট্রান্সপোর্ট মানে এনার্জির উপর ডিপেন্ড করে হবে, এনার্জি রিকোয়ার হবে। আর একটা ট্রান্সপোর্ট প্রসেস যেখানে কোনো ধরনের কোনো এনার্জির দরকার পড়বে না। তো ফার্স্ট ইজ দ্য প্যাসিভ ট্রান্সপোর্ট, যেখানে কোনো এনার্জির দরকার পড়ে না, কোনো এনার্জির দরকার পড়বে না। ওকে, সেকেন্ড ইজ দ্য অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, অ্যান্ড এই অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে মনে রাখবে এনার্জি রিকোয়ার, এক্ষেত্রে এনার্জির দরকার পড়বে। প্যাসিভ ট্রান্সপোর্টের তিনটে টাইপ থাকে, প্যাসিভ ট্রান্সপোর্টের তিনটে টাইপ থাকবে। ওয়ান ইজ সিম্পল ডিফিউশন, সেকেন্ড ইজ ফ্যাসিলিটেড ডিফিউশন, থার্ড ইজ দ্য অসমোসিস। ওকে, সিম্পল ডিফিউশনে কি হয়? সিম্পল ডিফিউশনের ক্ষেত্রে বলা হচ্ছে যেখানে কোনো একটা মানে বলছে কোনো একটা সলিউশন যেখানে এই যে ট্রান্সপোর্টেশন মলিকিউল হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশনে মুভ করবে। সিম্পল ডিফিউশনের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? মলিকিউল হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন মুভ করবে, সেটা হচ্ছে সিম্পল ডিফিউশন। ফ্যাসিলিটেড ডিফিউশনের ক্ষেত্রে এখানেও মলিকিউল হায়ার টু লোয়ারই মুভ করবে, এখানেও কিন্তু সেম। সিম্পল ডিফিউশন আর ফ্যাসিলিটেড ডিফিউশনের মধ্যে খুব একটা ডিফারেন্সিয়েশন নেই। তো মলিকিউল বলা হচ্ছে হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশনে মুভ করবে, বাট একটাই ডিফারেন্স, ফ্যাসিলিটেড ডিফিউশনের ক্ষেত্রে এখানে রিকোয়ার আ ক্যারিয়ার মলিকিউল, ক্যারিয়ার প্রোটিন মলিকিউলের দরকার পড়বে। অসমোসিস কি? হোয়াট ইজ অসমোসিস? অসমোসিস বেসিক্যালি ডিফিউশনেরই অপোজিট। অসমোসিসের ক্ষেত্রে আমরা বলতে পারি অসমোসিস মিন্স ওয়াটার ডিফিউশন, অর এখানে যে মানে সলিউটটা থাকবে তার মুভমেন্ট হবে লোয়ার কনসেন্ট্রেশন টু হায়ার কনসেন্ট্রেশন। ওকে, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? মলিকিউল লোয়ার কনসেন্ট্রেশন টু হায়ার কনসেন্ট্রেশন মুভ করবে, বাট উইথ এনার্জি।
তো এখানে একটা এক্সাম্পল, এখানে কিছু পাম্প আর গেটেড চ্যানেল ইউজ হয়। এক্সাম্পল কি? সোডিয়াম অর পটাশিয়াম গেটেড চ্যানেল, যেখানে এটা এনার্জির উপর ডিপেন্ড করে কাজ করবে, মলিকিউলকে এন্টার করতে দেবে লোয়ার কনসেন্ট্রেশন টু হায়ার কনসেন্ট্রেশন। সো এখানে আমরা বলতে পারি যে এগেনস্ট দ্য কনসেন্ট্রেশন, এগেনস্ট দ্য মানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেনস্টে ট্রান্সপোর্ট হয়, ট্রান্সপোর্ট against the concentration gradient. ওকে, চল। সো এখানেই আমাদের প্লাজমা মেমব্রেন ডান। আমরা শুরু করছি পরের টপিক, সেল ওয়াল। পরের টপিক সেল ওয়াল। তো সেল ওয়াল স্ট্রাকচারটা কি? বেসিক্যালি সেল ওয়াল একটা রিজিড নন লিভিং স্ট্রাকচার। কোথায় প্রেজেন্ট থাকবে? প্ল্যান্ট সেল, অ্যালগি, ফাঞ্জি অ্যান্ড ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু সেল ওয়াল প্রেজেন্ট থাকবে। এবার তোমাদের কোশ্চেন হতেই পারে যে অ্যানিমেলের ক্ষেত্রে কেন সেল ওয়াল প্রেজেন্ট থাকছে, প্ল্যান্টের ক্ষেত্রে বা অ্যালগির ক্ষেত্রে কেন প্রেজেন্ট থাকছে? তো মনে রাখবে সেল ওয়াল একটা রিজিড স্ট্রাকচার, যেটা বেসিক্যালি মানে একটা হার্ড পার্ট। সেল যে মানে প্ল্যান্টের ক্ষেত্রে, প্ল্যান্ট যেহেতু লোকোমোশন করতে পারে না, বাট অ্যানিমেল কিন্তু লোকোমোশন করতে পারে। অ্যান্ড যেহেতু একটা প্ল্যান্ট লোকোমোশন করতে পারে না, সে তার লোকেশনটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চেঞ্জ করতে পারে না, তার জন্য তার বডিতে একটা রিজিড স্ট্রাকচার থাকা দরকার। কারণ প্লাজমা মেমব্রেন একটা সফট একটা পার্ট, বাট সেল ওয়ালটা কিন্তু একটা রিজিড স্ট্রাকচার, যেটা ওই প্ল্যান্টের যে কিনা মুভ করতে পারছে না তার প্রোটেকশনে হেল্প করছে। ওকে, তো সেল ওয়ালের মানে কম্পোজিশনটা আমরা একবার দেখে নিই, কারণ এখানে আমরা অনেকগুলো লিখেছি যে প্ল্যান্ট, অ্যালগি, ফাঞ্জি। তো কার ক্ষেত্রে কিভাবে সেল ওয়ালটা মানে কোন কম্পোজিশনে প্রেজেন্ট থাকছে সেই জিনিসগুলো একবার একটু লিখে নিই। তো হেডিং করবে কম্পোজিশন, প্ল্যান্ট সেল, অ্যালগি অ্যান্ড ফাঞ্জি। প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কি কি প্রেজেন্ট থাকবে? সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন অ্যান্ড প্রোটিন। অ্যালগির ক্ষেত্রে সেলুলোজ, গ্যালাক্টেন্স, ম্যানন্স অ্যান্ড মিনারেল লাইক ক্যালসিয়াম কার্বনেট, মিনারেল লাইক ক্যালসিয়াম কার্বনেট প্রেজেন্ট থাকবে। অ্যান্ড ফাঞ্জির ক্ষেত্রে সেল ওয়ালের কম্পোজিশন কি হবে? কাইটিন। ফাঞ্জির ক্ষেত্রে হবে কাইটিন। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেল ওয়ালের কম্পোজিশন কি? পেপটাইড ও গ্লাইকেন। অলরেডি আগের দিন এর ডিটেলসটা আমি বলে দিয়েছি। পেপটাইড ও গ্লাইকেন যেটা একটা হেটেরোপলিমার হয়, হেটেরোপলিস্যাকারাইড হয়, যার মধ্যে ন্যাগ অ্যান্ড ন্যাম দুটো ডিফারেন্ট ইউনিট স্ট্রাকচার প্রেজেন্ট থাকবে। তো এই যে সেল ওয়াল বেসিক্যালি দুটো টাইপের হয়, টু টাইপস অফ সেল ওয়াল, টু টাইপ অফ সেল ওয়াল। ওয়ান ইজ প্রাইমারি সেল ওয়াল, primary cell wall, and second is secondary cell wall. Primary cell wall have the capability to division capability কিন্তু এর কাছে প্রেজেন্ট রয়েছে। নর্মালি ইয়ং যে সেলগুলো থাকে, ইয়ং যে প্ল্যান্ট বডিজ, তার ক্ষেত্রে প্রাইমারি সেল ওয়াল সেটা কিন্তু অলওয়েজ ক্যাপাবল ফর দ্য ডিভিশন। অ্যান্ড পরে এই প্রাইমারি সেলটাই ডিফারেন্সিয়েট হয়ে সেকেন্ডারি সেল ওয়াল তৈরি করবে যখন একটা প্ল্যান্ট ম্যাচিওর হয়ে যাবে। তাহলে আরেকবার বলে দিচ্ছি, শুনে নাও, যে একটা প্ল্যান্ট যখন ইম্যাচিওর বা সে যখন ইয়ং থাকবে, তখন তার ক্ষেত্রে প্রাইমারি সেল ওয়ালটা অলওয়েজ ডিভিশনে হেল্প করবে। অ্যান্ড যখন সেই প্ল্যান্টটা আস্তে আস্তে ম্যাচিওর হবে, এই প্রাইমারি সেল ওয়াল ডিফারেন্সিয়েট হয়ে সেকেন্ডারি সেল ওয়াল তৈরি করবে, যেটা বেসিক্যালি হেল্প করবে প্রোটেকশন,
যেটা অলওয়েজ হেল্প করবে প্রোটেকশনে। আর এটা কিন্তু প্রাইমারি সেল ওয়ালের পরে, তার মানে বিনিথ দ্য প্রাইমারি সেল ওয়াল প্রেজেন্ট থাকবে। একবার স্ট্রাকচারটা আমরা একটু দেখে নিই। ওকে, এখানে দুটো সেল রয়েছে যারা বেসিক্যালি, যাদের দুজনকে আমরা নেবারিং সেল, মানে যাদের দুটোকে আমরা একসঙ্গে নেবারিং সেল বলতে পারি। আর দুটো সেল বেসিক্যালি যখন পাশাপাশি অবস্থান করে তাদের মাঝখানে একটা গ্লু প্রেজেন্ট থাকে বা একটা কানেকটিভ স্ট্রাকচার প্রেজেন্ট থাকে, যেটাকে বলা হয় মিডিল ল্যামেলা। ওকে, এটার কম্পোনেন্ট কি, এর মধ্যে কি প্রেজেন্ট থাকে? ক্যালসিয়াম পেকটেট, ক্যালসিয়াম পেকটেট প্রেজেন্ট থাকে। ওকে, নেক্সট দেখো, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ প্লাজমা মেমব্রেন। অ্যান্ড প্লাজমা মেমব্রেনের বাইরে কিন্তু সেল ওয়াল প্রেজেন্ট থাকবে। সো দিস ইজ দ্য সেকেন্ডারি সেল ওয়াল। ওকে, অ্যান্ড দিস দ্য প্রাইমারি সেল ওয়াল। অ্যান্ড একটু আগেই যেটা আমরা বললাম না, যে প্লাজমা মেমব্রেনের একটা জাংশন তৈরি হয়, প্লাজমা মেমব্রেন মডিফাই হয়ে একটা জাংশন তৈরি হয়, দ্যাটস দ্য প্লাজমোডেসমাটা। তো এখানেই আমি স্ট্রাকচারটা দেখিয়ে দিচ্ছি। প্লাজমোডেসমাটা মিনস হচ্ছে সাইটোপ্লাজম টু সাইটোপ্লাজম কানেকশন, এই যে ব্রিজের ফরমেশনটা হবে, এটাই বেসিক্যালি প্লাজমোডেসমাটা। সো প্লাজমোডেসমাটা আমরা কি লিখতে পারি? সেল ওয়াল প্লাস মিডিল ল্যামেলা, দুটো একসঙ্গেই তৈরি করবে প্লাজমোডেসমাটা। দুটো একসঙ্গে মিলে কি তৈরি করবে? প্লাজমোডেসমাটা। আর এই প্লাজমোডেসমাটা কি? ইট ইজ আ কানেকশন বিটুইন সেল টু সেল অর সাইটোপ্লাজম টু সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম to cytoplasm, connection between two neighboring cell। যেখানে কি হয়, এই সেলের কোনো ধরনের কোনো মলিকিউলস, সেগুলো কিন্তু এই প্লাজমোডেসমাটার থ্রু দিয়ে ইজিলি ট্রান্সফার হতে পারে, প্লাজমোডেসমাটার থ্রু দিয়ে ইজিলি ট্রান্সফার হতে পারে ইনটু দেয়ার নেবারিং সেল। ওকে, তাহলে প্লাজমোডেসমাটা কাজ এখানে অলরেডি আমরা দেখে নিলাম। ওকে, নেক্সট ইজ দ্য ফাংশন অফ সেল ওয়াল। সেল ওয়ালের ফাংশন কি? যেহেতু এটা একটা রিজিড স্ট্রাকচার, তো অবভিয়াসলি প্রোভাইড দ্য শেপ, ওকে, প্রোভাইড প্রোটেকশন, cell to cell connection, help in cell to cell connection। ওকে, and then কিছু মলিকিউলের জন্য এরা কিন্তু অ্যাজ আ ব্যারিয়ারও কাজ করে, অ্যাক্ট অ্যাজ ব্যারিয়ার। ওকে, তো আশা করব তোমাদের সেল ওয়াল অ্যান্ড প্লাজমা মেমব্রেন সম্বন্ধে যেগুলো আমাদের নিটের সিলেবাসে রয়েছে সেগুলো কিন্তু আমরা অনেকটাই ডিটেলসে ক্লিয়ার করালাম। তো আশা করব তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আরেকটা জিনিস, লাস্টে জাস্ট একটা পার্ট আমার মনে হলো আমি স্কিপ করে গেছি, এটা একটু বলে দিই। তোমাদের একটা পার্ট বলা হয়নি, সেটা হচ্ছে এন্ডোসাইটোসিস। এই যে এন্ডোসাইটোসিসটা কি, যেটা প্লাজমা মেমব্রেনের ফাংশনে আমরা দেখেছি যে প্লাজমা মেমব্রেন এন্ডোসাইটোসিস করতে পারে। বেসিক্যালি প্লাজমা মেমব্রেনের কিছু ইনফোল্ডিং এই ধরনের কিছু স্ট্রাকচার থাকে, যেখানে প্লাজমা মেমব্রেন ইনফোল্ড হয়ে বা ইনভেজিনেটেড একটা স্ট্রাকচার তৈরি করে
এরা কি করে বাইরে যে এক্সট্রা সেলুলার যে মেটেরিয়াল সেগুলোকে এনগালফ করে নিতে পারে। এবারে এই এন্ডোসাইটোসিস দুটো টাইপের হয়, পিনোসাইট ওকে। পিনোসাইটের ক্ষেত্রে বেসিক্যালি এটা আমরা দেখতে পাই যে এরা কি করবে, স্মল এই লিকুইডটাকে অ্যাবজর্ব করবে। ওকে, পিনোসাইটের ক্ষেত্রে এরা কিন্তু মানে লিকুইডটাকে বেসিক্যালি অ্যাবজর্ব করে। অ্যান্ড ফ্যাগোসাইটের ক্ষেত্রে এরা সলিড যে মলিকিউল থাকে সেগুলোকে সেগুলোকে বেসিক্যালি এনগালফ করে দেয়। ওকে, সো দ্যাটস অল অ্যাবাউট আওয়ার টুডেজ কন্টেন্ট, যেগুলো প্লাজমা মেমব্রেন বা সেল ওয়াল। এগুলোকে খুব ভালোভাবে পড়বে, প্রত্যেকটা নোটস প্রত্যেকটা লাইন কিন্তু এনসিইআরটি লাইনের ডেপথে গিয়ে আমার পড়ানো। অ্যান্ড আশা করব যা যা এখানে লেখানো হয়েছে সেগুলো যদি তোমরা খুব ভালোভাবে পড়ো, তো এরপরে এনসিইআরটি এরপরে যখন তোমরা এনসিইআরটি পড়বে বা পড়াবো, সেখানে লাইনের বা মিনিংয়ের কোনো রকম যে বুঝতে পারছি না বা আরেকবার কনসেপ্টটা বলে দিলে ভালো হয়, তো সেরকম কোনো চান্সেস থাকবে বলে আমার মনে হয় না। ওকে, তো খুব ভালোভাবে পড়াশোনা করো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।